রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একাধিক ঘটনা ও সড়ক অবরোধে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর হচ্ছে সরকার। সংকট নিরসনে প্রশাসনের শতভাগ সহযোগিতা না পাওয়ার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গ্রিন রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও রাজনীতি বিশেষজ্ঞ ডক্টর মাহবুবুল্লাহ। জনাব ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে, যে নানা ইস্যুতে সংঘর্ষ হচ্ছে আমরা দেখছি, সবাই এত অসহনীয় হয়ে ওঠার কারণ কি বলে মনে করেন আপনি? দেখুন, গত 5 আগস্ট যে বিশাল গণ অভ্যুত্থান হলো, তারপরে আমরা দেখলাম একটা মহল বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এবং তারা বুঝতে পেরেছে যে তাদের পক্ষে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে আবার তাদের হারানো স্বর্গ তারা উদ্ধার করতে পারবে না। সেই জন্য তারা নানা ধরনের চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এর একটি হলো যে জনজীবনে অশান্তি সৃষ্টি করা। আমরা দেখলাম 5 আগস্টের পর রাজধানী শহরে ডাকাতি হচ্ছে, তারপরে আমরা দেখলাম আনসাররা বিদ্রোহ করছে, ছাত্ররা পরীক্ষার রেজাল্টকে কেন্দ্র করে আন্দোলন করছে এবং তারা সচিবালয়ে ঢুকে পড়ছে, আনসাররাও সচিবালয়ে ঢুকে পড়েছে। এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। এবং গার্মেন্টস সেক্টরে অশান্তি এবং সেখানে মানুষের 2-1 মৃত্যুও হয়েছে। সর্বশেষ আমরা যেটা দেখছি সেটা হলো এই ইসকনকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটছে এবং সন্দেহ করা হচ্ছে চট্টগ্রামে যে আইনজীবী নিহত হয়েছেন তিনি এই ইসকনের হামলার শিকার, এটা সন্দেহ করা হচ্ছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে একটা সোশ্যাল অর্ডার যখন থাকে এবং সেটা যখন বিলুপ্ত হয়, তখন সেই সোশ্যাল অর্ডারের যারা বেনিফিশিয়ারি তারা চেষ্টা করে তাদের হারানো স্বর্গ ফিরে পাওয়ার জন্য। আরেকটা কারণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে পুলিশ বাহিনী এখন আছে, তারা বিগত অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি জনগণের উপর অত্যাচার করেছিল। সেই কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন এবং জনগণের মুখোমুখি হতে তারা সেভাবে সাহস পায় না, তাদের মরেল চলে গেছে। এই অবস্থাতে দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। অবশ্য সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করছে এবং সেনাবাহিনী যদি সহযোগিতা না করতো। ডক্টর মাহবুবুল্লাহ, যেটি জানতে চাই যে আপনি বলছিলেন যে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে তৎপর উস্কানি দিচ্ছে, আমি জানতে চাইছি যে দেশ বিদেশের ষড়যন্ত্রকারীরা কি চিহ্নিত? দেখুন, তাত্ত্বিকভাবে আমি বলবো এটা চিহ্নিত, কিন্তু আপনি যদি সাক্ষ্য প্রমাণের কথা বলেন তাহলে বলবো যে সেই ধরনের সাক্ষ্য প্রমাণ আমরা এখনো সংগ্রহ করতে পারিনি। আমরা দেখেছি যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর দিল্লিতে গেছেন, এর আগেও একবার উনি দিল্লিতে ছিলেন, বেশ কয়েক বছর ছিলেন এবং সেখান থেকে তিনি তার দলের লোকজনদের সঙ্গে, ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ফোনে কথা বলছেন। কাজেই একটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তিনি যেসব নির্দেশনা দিচ্ছেন সেই সব নির্দেশনা নিঃসন্দেহে দেশের জন্য কল্যাণকর নয়। কাজেই ওই দিক থেকে যদি আমরা ভাবি যে ষড়যন্ত্রের উৎসটা কোথায়, সেটা মোটামুটি স্পষ্টভাবে ধরা পড়ে। আর এছাড়া বাদবাকি যারা এর সঙ্গে জড়িত তাদেরকে তদন্তের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে চিহ্নিত করতে হবে এবং যে কোনো মূল্যেই হোক আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কৌশল কি হতে পারে? নিয়ন্ত্রণের কৌশল হলো ঘটনাগুলোর দিকে লক্ষ্য রাখা এবং এই লক্ষ্য রাখতে গিয়ে বোঝার চেষ্টা করা মানে কারা কি ধরনের ক্ষতি করতে পারে। অর্থাৎ এইখানে ভিজিলেন্সের মানে দেখভাল করার এবং নজর রাখার, নজরদারির কোনো বিকল্প নাই এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকেও ঢেলে সাজাতে হবে। তাদের সম্পর্কেও নানা বক্তব্য আছে, যাতে তারা দেশের বর্তমান পরিস্থিতিতে এই অবস্থায় সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে সেই রকম একটা ব্যবস্থা করতে হবে। সর্বশেষ যেটি জানতে চাই যে ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্য ধরে রাখা কি খুব কঠিন?
আমি এখনো মনে করি যে ঐক্য ধরে রাখা কঠিন নয়। যারা আন্দোলন করেছিলেন, জীবন দিয়েছেন, আজকে তারা কেন সামান্য রাজনৈতিক মতপার্থক্যের জন্য বিভক্ত হয়ে পড়বেন, এইটা আমি মনে করি যে খুব একটা ভালো লক্ষণ না। কিন্তু তারা নিশ্চয়ই বোঝেন যে অনৈক্যের জন্য কি মূল্য তাদেরকে দিতে হবে। সেই জন্য আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দল, সংগঠন যারা এই গণ অভ্যুত্থানের পাশে দাঁড়িয়েছিল, সমর্থন করেছিল, তাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। জি, আপনার বক্তব্য স্পষ্ট জনাব ডক্টর মাহবুবুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।